বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে আজকে খুব ইম্পর্টেন্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ একটা ইম্পর্টেন্ট ক্লাসের পাশাপাশি এক্সাম ওরিয়েন্টেড ক্লাসে আমরা রয়েছি, পলিটিক্যাল সায়েন্স ক্লাসে রয়েছি। আমি সরাসরি ম্যামকে বলবো একটু ক্লাসে আবার চলে যেতে। ম্যাম প্লিজ। ওকে, আমরা এর আগে যে ক্লাসটাতে আলোচনা করেছিলাম, যেখানে থেমেছিলাম, সেটা হচ্ছে আর্টিকেল 14 পর্যন্ত করেছিলাম। এবার বাকি আর্টিকেলগুলো নিয়ে একটু আলোচনা করি। তো এরপরে আমি যে আর্টিকেলটাতে যাব, দ্যাট ইজ আর্টিকেল 15। এটাও সাংঘাতিক একটা আর্টিকেল। এই আর্টিকেলটাতে বলা হচ্ছে যে ভারতবর্ষে সাধারণ নাগরিক যারা রয়েছেন বা ভারতবর্ষের মানুষ যারা রয়েছেন, তাদেরকে কোনোভাবেই ডিসক্রিমিনেট করা যাবে না, একজনের থেকে আরেকজনকে কোনোভাবেই তফাৎ করা যাবে না। এই যে তফাৎ বা ভেদ করা যাবে না, তার জন্য 5টা গ্রাউন্ড বলে দেওয়া হচ্ছে। কি কি সেই 5টা গ্রাউন্ড? খেয়াল রাখবে, প্রথমটা লিখলাম সেক্স, তারপরেরটা লিখলাম কাস্ট, তারপরেরটা লিখলাম রেস, তারপরেরটা লিখলাম রিলিজিয়ন এবং শেষেরটা লিখলাম প্লেস অফ বার্থ। পরপর একটু বলে দিই। নো সোশ্যাল ডিসক্রিমিনেশন, কোনোভাবেই তফাৎ করা যাবে না অন গ্রাউন্ডস অনলি অফ সেক্স, তার মানে সেক্সের ভিত্তিতে কাউকে তফাৎ করা যাবে না, লিঙ্গের ভিত্তিতে মহিলা পুরুষ কোনো তফাৎ নেই, সবাইকে সমান অধিকার দিতে হবে। কাস্ট, জাতপাতের ভিত্তিতে তফাৎ নেই। রেস, বর্ণের ভিত্তিতে কোনো তফাৎ করা যাবে না। রিলিজিয়ন, ধর্মের ভিত্তিতে কোনো তফাৎ করা যাবে না। প্লেস অফ বার্থ, জন্মস্থানের ভিত্তিতে কোনো তফাৎ করা যাবে না। এবার এই 5টা গ্রাউন্ড খুব সুন্দর করে কনস্টিটিউশনে লেখা আছে। এবার প্রশ্ন অবধারিতভাবে উঠবে যে তফাৎ তো অলওয়েজ হয়ে থাকে, তাহলে কিভাবে হয়? সেগুলো কি কনস্টিটিউশনের বাইরে গিয়ে হয়? আমি একটা গ্রেটেস্ট এক্সাম্পল দিই। আমাদের দেশেতে সেক্সের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন হয়ে থাকে। কেন হয়? পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে উইমেন গেট রিজার্ভেশন, মহিলাদের জন্য সংরক্ষণ আছে। সেকেন্ড, কাস্ট ডিসক্রিমিনেশন, যেটা নিয়ে সারা ভারতবর্ষ বিভিন্ন সময় উত্তাল হয়ে ওঠে। তো এটা একটা গ্রেটেস্ট এক্সাম্পল দিই, সবাই কম বেশি জানবে। 49.5%, অর্থাৎ 49.5% সংরক্ষণ রয়েছে ফর এসসি, এসটি, ওবিসি ইন গভর্নমেন্ট জবস। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসিদের জন্য ভারতবর্ষের সরকারি চাকরিতে কিন্তু সংরক্ষণ দেওয়া আছে 49.5%। প্লেস অফ বার্থের ক্ষেত্রে সংরক্ষণ একটা সময় ছিল, জম্মু কাশ্মীর যখন রাজ্য ছিল সেক্ষেত্রে, বাট এখন এটা খুব একটা দেখা যায় না। রিলিজিয়ানের ক্ষেত্রে রিজার্ভেশন অতটা প্রকট নয়, কিন্তু বুঝতেই পারো যে রিজার্ভেশন কিন্তু ভারতবর্ষে আছে। তাহলে আমরা কনস্টিটিউশনে একটা সময়তে দেখতে পেলাম যে সেখানে লেখা রয়েছে কোনো তফাৎ করা যাবে না, আবার তার সঙ্গে সঙ্গে আমরা এক্সেপশনগুলো দেখতে পাচ্ছি। তাহলে কেন এই এক্সেপশনগুলো? কনস্টিটিউশনের নির্দিষ্ট ক্লজেতে বলে দেওয়া আছে যে ভারতবর্ষের সরকার যদি মনে করে, তাহলে স্পেসিফিক কিছু সম্প্রদায়ের মানুষকে, যারা সোশ্যালি, এডুকেশনালি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, তাদের বিশেষ প্রিভিলেজ দিতে পারে। তাহলে প্রিভিলেজ দেওয়ার জন্য কিন্তু সরকার তাদের জন্য বিশেষ ব্যবস্থাও নেবে। সুতরাং আমাদের এটাকে হার স্বীকার করতেই হবে যে আমরা যতই কনস্টিটিউশনে পড়ি না কেন যে নো সোশ্যাল ডিসক্রিমিনেশন, মাইন্ড ইট, ডিসক্রিমিনেশন কিন্তু অবশ্যই থাকবে। এবং পরীক্ষা এখান থেকে যে ট্রিকটা, সেটা হচ্ছে যে প্রশ্নটা এরমভাবে দেবে যে কতগুলো গ্রাউন্ড মেনশন করা আছে, সোশ্যাল ডিসক্রিমিনেশন হবে না তার রেসপেক্টে কতগুলো গ্রাউন্ড মেনশন করা আছে। 5টা গ্রাউন্ড: সেক্স, কাস্ট, রেস, রিলিজিয়ান এবং প্লেস অফ বার্থ। নেক্সট আর্টিকেলটাতে যাব, দ্যাট ইজ আর্টিকেল 16, অর্থাৎ 16 নম্বর আর্টিকেল। আর্টিকেল 16-এ যেটা আমরা পাবো সেটা আমরা আর্টিকেল 15-এর সাথে অনেকটাই রিলেটেড বলে মনে করি। আর্টিকেল 16, দেখো আর্টিকেল 16-এ আমি যেটা বলবো, ইকুয়ালিটি অফ অপরচুনিটি রিগার্ডিং পাবলিক এমপ্লয়মেন্ট। আমি এখানে P.E লিখলাম। পাবলিক এমপ্লয়মেন্ট মানে হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে সকলে সমান সুযোগ পাবে। আদৌ পায় না সুযোগ। তাহলে কেন পায় না? এখানেও সেই একই কনসেপ্ট। নির্দিষ্ট ক্লজে বলা আছে, আর্টিকেলের ক্লজে বলা আছে যে স্পেসিফিক কিছু সম্প্রদায়ের মানুষ, যারা পিছিয়ে পড়া সম্প্রদায়, সরকার যতদিন মনে করবে ততদিন তাদের জন্য বিশেষ ব্যবস্থার কিন্তু অ্যারেঞ্জমেন্ট রাখবে। দ্যাট ইজ ওয়াই আর্টিকেল 15-16-এর কিন্তু আমরা এরকম বড় একটা এক্সেপশন পেয়ে গেলাম। এরপরের যে আর্টিকেলটাতে যাব, দ্যাট ইজ আর্টিকেল 17, অর্থাৎ 17 নম্বর যে আর্টিকেল,
আমাদের এতক্ষণ পর্যন্ত 14, 15, 16 তিনটে আর্টিকেল পড়েছি, তার আগে 12, 13 পড়া হয়ে গেছে। এবারে আসবো আর্টিকেল 17-এ। 17 নম্বর যে আর্টিকেল, সেই আর্টিকেলটাতে বলা আছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। তাহলে আমি এখানে একটুখানি লিখি ব্যাপারটা আনটাচেবিলিটি। আনটাচেবিলিটির মানে হচ্ছে অস্পৃশ্যতাকে বর্জন করতে হবে। অর্থাৎ ভারতবর্ষে এতদিন পর্যন্ত যারা আনটাচেবলস ছিল, অস্পৃশ্য করে যাদের রাখা হতো, আমাদের দেশেতে প্রত্যেকেই জানবে একটা চতুর্বর্ণ সিস্টেম ছিল, চতুর্বর্ণ প্রথা ছিল, যেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চারটে কমিউনিটির মানুষজন ছিলেন। এবং একদম শূদ্র সম্প্রদায়ের যারা লোক, তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা হতো, সোশ্যালি এক্সক্লুড করে রাখা হতো, আনটাচেবলস করে রাখা হতো। তাহলে সেই আনটাচেবিলিটিকে কিন্তু আর প্রমোট করা যাবে না এবং সেটা একটা পানিশেবল অফেন্সের আওতায় পড়বে। সেটা আর্টিকেল 17 এনশিওর করছে। এবং তারপরের যে আর্টিকেলটা, দ্যাট ইজ আর্টিকেল 18। আর্টিকেল 18 বলছে অ্যাবলিশন অফ টাইটেলস। এর মানে কি? টাইটেল, আমি একটু বলে রাখি, এখানে অনেকের এই ভুলটা হয়ে থাকে। টাইটেল এবং সারনেম এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক আছে। আমরা প্রত্যেকের নামের পরে যেটা ব্যবহার করি সেটাকে আমরা বাংলাতে পদবী বলি, সেটাকে ইংলিশে সারনেম বলা হয়, টাইটেল কিন্তু বলা হয় না। মাইন্ড ইট, টাইটেল সবসময় আগে বসবে, অর্থাৎ প্রেফিক্সে বসবে, সামনে বসবে। তাহলে অ্যাবলিশন অফ টাইটেলস বলতে কি বোঝাচ্ছে? বিফোর ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার আগে আমাদের দেশে ব্রিটিশ সরকার বিভিন্ন সময়তে বিভিন্ন মানুষকে টাইটেল দিত, উপাধি দিত। যে সমস্ত লোকজন ব্রিটিশদের হয়ে কথা বলতো, ব্রিটিশদের তদবির করত, তাদেরকে তোষামত করত, সেই সমস্ত লোকেদেরকে টাইটেল দিত। রায় বাহাদুর, রায় সাহেব, দেওয়ান সাহেব, এরকম টাইটেল দেওয়া হতো। এই টাইটেলগুলো পাওয়ার পরে খুব স্বাভাবিকভাবেই এটা একটা সমাজে বাকি লোকেদের সাথে সেই টাইটেলধারী যারা লোকজন, তাদের একটা ডিসক্রিমিনেশন চলে আসতো। কনস্টিটিউশন তৈরি করার পরে বলা হলো এরকম কোনো টাইটেল কোনোভাবেই আর সরকার কাউকে দেবে না, আনটিল অ্যান্ড আনলেস সেই ব্যক্তিদের সমাজে অবদান আছে। এখানে এক্সেপশন রাখা হলো একাডেমিক এবং মিলিটারি টাইটেলকে। তাহলে এই একাডেমিক এবং মিলিটারি টাইটেল মানে কি? দেখবে ডক্টরেট ডিগ্রি লোকজন পেয়ে থাকে, থিসিস পেপার সাবমিশনের পরে পিএইচডি ডক্টরেট ডিগ্রি। বা এই যে আমরা মিউজিকের সময়তে দেখে থাকি ওস্তাদ বা দেখে থাকি পণ্ডিত, এগুলোকেও কিন্তু এরকম টাইটেল হিসাবে আমরা ইউজ করি, কিন্তু কখনোই সবাই এটাকে আমরা ইউজ করতে পারি না। এই প্রসঙ্গে একটা রেফারেন্সে অনেক সময়তে পরীক্ষা জিজ্ঞেস করতে পারে যে আমাদের দেশেতে যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারত রত্ন, এটা কি কোনো টাইটেলের মধ্যে পড়ে? না, ইট ইজ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ভারত রত্ন এটা ভারতবর্ষে প্রথম কত সালে চালু করা হয়, এই প্রশ্ন এই রেফারেন্সে আসতেই পারে। দ্যাট ইজ 1954, 1954 সালে প্রথম চালু করা হয়। তাহলে এই 18 নম্বর আর্টিকেলের সাহায্যে বা 18 নম্বর আর্টিকেলের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পেলাম টাইটেল জিনিসটাকে কিভাবে অ্যাবলিশ করার কথা বলা হয়েছে। তাহলে আমরা অলরেডি 12 থেকে 18 প্রত্যেক কটা আর্টিকেল পড়ে ফেললাম। এরপরে আমরা যে আর্টিকেলটাতে যাব, দ্যাট ইজ আর্টিকেল 19, 19 নম্বর আর্টিকেল। তাহলে আর্টিকেল 19 যে রয়েছে, 19 নম্বর আর্টিকেল, এটাতে কি বলা রয়েছে এটা একটুখানি অল্প করে দেখে রাখি, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। দেখো আর্টিকেল 19 বলছে 6 কাইন্ডস অফ ফ্রিডম, অর্থাৎ ভারতবর্ষের নাগরিকদের 6টা বিষয়ে স্বাধীনতা থাকবে। সেই 6টা বিষয় কি কি? স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে অ্যাসেম্বলি, থার্ড অ্যাসোসিয়েশন, ফোর্থ মুভমেন্ট, ফিফথ হচ্ছে প্রফেশন, আর সিক্সথ হচ্ছে রেসিডেন্স। অর্থাৎ আমরা ভারতবর্ষের নাগরিকরা এই 6টা বিষয়ে স্বাধীনতা এনজয় করব। স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন মানে কি? বাক স্বাধীনতা, আমরা স্বাধীন বক্তব্য রাখতে পারি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইউজ করতে পারি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারি, আমি কোনো জমায়েতে অংশ নিতে পারি। অ্যাসেম্বলড মানে হচ্ছে কোনো জমায়েতে আমি অংশগ্রহণ করতে পারি। অ্যাসোসিয়েশন মানে হচ্ছে আমি যে কোনো সংগঠন তৈরি করতে পারি। মুভমেন্ট মানে আমি চলাফেরা করতে পারি। রেসিডেন্স মানে হচ্ছে আমি যে কোনো জায়গায় বসবাস করতে পারি। এবং প্রফেশন মানে আমি যে কোনো পেশা অবলম্বন করতে পারি। বাট মাইন্ড ইট, দিজ আর নট অ্যাবসলিউট
আমার আজকে বাক স্বাধীনতা আছে মানে এই নয় আমি যে কোনো জায়গায় যা খুশি যখন খুশি যেভাবে খুশি বলতে পারি। পরীক্ষায় প্রশ্ন আসবে এটা, হোয়াট ইজ দ্য নেচার অফ আর্টিকেল 19? অ্যান্সার উইল বি ইট ইজ কোয়ালিফাইড, ইট ইজ নট অ্যাবসলিউট। চরম বা চূড়ান্ত এগুলো হতে পারে না। যদি এগুলো চরম বা চূড়ান্ত হতো তাহলে কিন্তু ভারতবর্ষে একটা কেয়াস তৈরি হতো, বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত। তাহলে মাথায় রাখতে হবে, ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি, যখন দেশেতে জাতীয় জরুরি অবস্থা চালু থাকবে, ধরো যুদ্ধ হচ্ছে বা এক্সটার্নাল অ্যাটাক হচ্ছে বা কোনো ন্যাচারাল ক্রাইসিস হলো, এমন সময় কিন্তু এই ফান্ডামেন্টাল ফ্রিডমগুলোর উপরে সাসপেনশন আসতে পারে, এগুলোর উপরে রেস্ট্রিকশন আসতে পারে, এবং সেটা নিয়ে আসবে কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে ফান্ডামেন্টাল রাইট ক্যান বি সাসপেন্ডেড বাই হুম? বাই দ্য প্রেসিডেন্ট। এবং রেস্ট্রিকশন, নিষেধাজ্ঞা এটার উপরে কে আনতে পারে? পার্লামেন্ট অফ ইন্ডিয়া। তাহলে আমরা এই জিনিসটাকে কিন্তু সবসময় খেয়ালে রাখবো, আর্টিকেল 19কে আমরা অ্যাবসলিউটলি এনজয় করতে পারি না। বাট আর্টিকেল 19 মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল, আমার মতে অন্যতম গুরুত্বপূর্ণ আর্টিকেল হচ্ছে আর্টিকেল 19। এটা না থাকলে আমাদের পক্ষে সুস্থ জীবনযাপন করাই যেত না। এর পরের যে আর্টিকেলটা রয়েছে দ্যাট ইজ আর্টিকেল 20, 20 নম্বর আর্টিকেল। আর্টিকেল 20-তে আমরা মেইনলি যেটা পাই সেটা হচ্ছে যে প্রহিবিশন অফ ডাবল জিওপার্ডি। দেখো, ডাবল জিওপার্ডি শব্দটার মানে আমি একটুখানি তোমাদের বলে দিই, এটা অনেকেই জানবে। এই ডাবল জিওপার্ডি এই শব্দটার মানে হচ্ছে নো পারসন ক্যান বি পানিশড ফর দ্য সেম অফেন্স মোর দ্যান ওয়ান্স। কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যায় না। কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যায় না। আর্টিকেল 20-র মেইন স্টেটমেন্ট এটা নয়, কিন্তু আর্টিকেল 20 বলতেই আমরা যেটাকে রিলেট করতে পারি দ্যাট ইজ ডাবল জিওপার্ডির কনসেপ্ট। এই কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে মাথায় রেখো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। আর্টিকেল 20-র পরে আমরা নেক্সট যে আর্টিকেলটাতে যাব দ্যাট ইজ আর্টিকেল 21, অর্থাৎ 21 নম্বর আর্টিকেল। এই আর্টিকেল 21-এর মধ্যে আমরা লিখব কি? প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। তাহলে লাইফ অ্যান্ড লিবার্টি, আমি এখানে লিখলাম লাইফ এবং লিবার্টির মানে কি? লাইফ মানে হচ্ছে জীবন, লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা। তাহলে ভারতবর্ষের নাগরিকদের জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার আছে। এটা খুব ইন্টারেস্টিং একটা আর্টিকেল। আর্টিকেল 21-এ বলছে যে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার মানুষকে দেওয়া হয়েছে। এটার স্কোপটা দিন দিন এতটাই বেড়ে চলেছে যে আমরা কিন্তু বিভিন্ন অধিকারকে এটার মধ্যে রাখতে পারি। একটা উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে যে আমাদের দেশেতে রাইট টু লিভ উইথ ডিগনিটি মানে মর্যাদার সাথে বাঁচার অধিকার, প্যাসিভ ইউথেনেশিয়া স্বেচ্ছা মৃত্যু, এই ধরনের অধিকারগুলোকে আমরা কিন্তু এই আর্টিকেল 21-এর মধ্যে রাখতে পারি। রাইট টু প্রাইভেসি, যেটা আমাদের এখন এই মুহূর্তে নাগরিকদের জীবনে শুধু নয়, সারা পৃথিবীর নাগরিকদের জীবনেও কিন্তু এই জিনিসটা চলে আসছে যে প্রাইভেসি মেনটেন্ড হচ্ছে না, সিকিউরিটি মেনটেন্ড হচ্ছে না। তাহলে আমি আমার জীবনের একটা পার্টিকুলার জিনিসকে গোপন রাখবো, ডিসক্লোজ করব না, ইট ইজ মাই ফান্ডামেন্টাল রাইট, বাট ইট ইজ ইমপ্লিসিট, মাইন্ড ইট। তুমি কোথাও কনস্টিটিউশনের কোনো পাতায় পাবে না রাইট টু প্রাইভেসি লেখা আছে, বাট রাইট টু প্রাইভেসি ইজ ইমপ্লিসিট আন্ডার আর্টিকেল 21। তার মানেই হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটগুলো কিন্তু স্ট্যাটিক নয়, বিভিন্ন সময়ে প্রয়োজন মতন কোর্টের বিভিন্ন অর্ডার অনুসারে এই রাইটগুলো বা অধিকারগুলোর কিন্তু স্কোপ বাড়তে শুরু করেছে। এখানে আরেকটা পয়েন্ট একটু অ্যাড করব, এই আর্টিকেল 20 এবং আর্টিকেল 21, 20 এবং 21 নম্বর যে দুটো আর্টিকেল বললাম, এই দুটো আর্টিকেলকে কিন্তু আমরা এমার্জেন্সির সময়তেও সাসপেন্ড করতে পারবো না। খেয়াল রাখো, তার আগে আমি যে আর্টিকেলটা বলেছিলাম আর্টিকেল 19, সেখানে আমরা পড়েছিলাম যে এমার্জেন্সির সময়তে কিন্তু এটাকে সাসপেন্ড করা যাবে, বাট 2021-কে সাসপেন্ড করা যাবে না। নেক্সট যে আর্টিকেলটা যাব দ্যাট ইজ আর্টিকেল 22, অর্থাৎ 22 নম্বর আর্টিকেল। আচ্ছা, এই আর্টিকেল 22-তে যাওয়ার আগে আমি একটা ছোট্ট ক্লজ এখানে একটু বলে রাখি, যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ক্লজ, দ্যাট ইজ আর্টিকেল 21 ক্লজ এ, 21A যেটাকে আমরা বাংলায় বলে থাকি। তাহলে 21 ক্লজ এ এটা কিরকম? আর্টিকেল 21-এর পরে 22 হওয়ার কথা, কিন্তু 21 ক্লজ এ মাঝখানে অ্যাড হয়েছে।
তাহলে যখনই দেখবে এ বি সি ডি এই জিনিসগুলো আসছে, তার মানে পরে পরে সেগুলোকে সংশোধন করে যোগ করা হচ্ছে। এখানে আমরা কি লিখব, 2002, 2002, আরেকটা লিখলাম 86, 86তম, CAA লিখলাম। এর মানে কি, 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটাকে CAA লেখা হয়। তার মানে 2002 সালে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাহায্যে আর্টিকেল 21A অ্যাড করা হলো কনস্টিটিউশনে। কি বলা হলো? বলা হলো 6 থেকে 14 বছর বয়সী সমস্ত বাচ্চাদের, অর্থাৎ 6 to 14 ইয়ার্স এজ গ্রুপের মধ্যে যত বাচ্চা রয়েছে, শিক্ষার অধিকারকে তারা তাদের মৌলিক অধিকার হিসেবে পাবে। তাহলে আর্টিকেল 21A কিন্তু ক্রুশিয়াল একটা আর্টিকেল। প্রশ্ন এখান থেকে অজস্র হয়। এজ গ্রুপ দিয়ে প্রশ্ন দেবে, কোন সালে অ্যাড হয়েছে প্রশ্ন দেবে, কততম আইনের সাহায্যে অ্যাড হয়েছে প্রশ্ন দেবে। প্রশ্ন দিতে পারে এই সময় 2002 মানে দেশের প্রধানমন্ত্রী, সেই সময়টাতে কে, প্রশ্ন হতে পারে। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু এই আর্টিকেলটা থেকে আসবে। এবং এরপরে যে আর্টিকেলটা দিয়ে আমি এই পার্টটা একটু শেষ করব, দ্যাট ইজ আর্টিকেল 22, অর্থাৎ 22 নম্বর আর্টিকেল। আর্টিকেল 22 আর্টিকেল 22তে বলা হচ্ছে কি, যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে গেলে তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে অ্যারেস্ট করতে হবে, অর্থাৎ উইদাউট অ্যারেস্ট ওয়ারেন্ট কাউকে আমরা অ্যারেস্ট করতে পারবো না। ইট ইজ অল অ্যাবাউট অফ আর্টিকেল 22। অবশ্যই সেখানে কিন্তু এক্সেপশনও আছে। একদম ম্যাম, আমার দুটো প্রশ্ন ছিল। আর রাইট টু স্পিচ, আমি বাক স্বাধীনতা ফান্ডামেন্টাল রাইট, তো আমি আমার ব্লগে, আমি আমার ফেসবুক টুইটার হ্যান্ডেলে কেন আমি কোনো ভিআইপি পার্সনের এগেনস্টে কোনো কিছু লিখতে পারি না বা বলতে পারি না? ভিআইপি পার্সনের এগেনস্টে অবশ্যই বলা যায়, কিন্তু যেহেতু আর্টিকেল 19 ইজ নট অ্যাবসলিউট, আমার বাকস্বাধীনতা আছে মানে তো এমন নয় যে আমি বাকস্বাধীনতাটা যেভাবে খুশি ব্যবহার করতে পারবো। অবশ্যই সেটা ডিসেন্সি, মরালিটি, এক্স্যাক্টলি, আমি ওখানেই জানতে চাইছিলাম, তার মানে কিছু ব্যতিক্রম ক্লজও রয়েছে। অবশ্যই অবশ্যই ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রম যদি না থাকতো, তাহলে যদি এটা অ্যাবসলিউটলি কনস্টিটিউশন আমাদেরকে দিত, তাহলে কিন্তু আমাদের দেশেতে এত হিউজ পপুলেশনে জিনিসটাকে কন্ট্রোল করা যেত না। আচ্ছা, তো সেই কারণে এই রেস্ট্রিকশনগুলো আছে। আচ্ছা, ওকে। আর এরই পাশাপাশি মুভমেন্টটাও তো আমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে। মুভমেন্ট ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে, বাট আমি এখন একটা এক্সাম্পল যেটা দেবো সেটা হচ্ছে যে আমাদের কোভিড-19 প্যান্ডেমিকের জন্য অবভিয়াসলি কিন্তু মুভমেন্টের উপরে অবশ্যই আমাদের রেস্ট্রিকশন এসে, সেটা বুঝতেই পারছেন, এবং এমার্জেন্সি হলেও সেটা হবে। মানে কোনো এমন ভাবে মানুষের অধিকার কখনো এনজয়েড হবে না যেটা নাকি কোনো একটা কমিউনিটিকে হার্ট করতে পারে। সেই কারণে এগুলোর উপরে রেস্ট্রিকশন, হার্মফুল কোনো ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না। তো আমার প্রশ্নটা ছিল, আমি অন্য দেশে মুভমেন্টের ক্ষেত্রে কেন তাহলে সেটা আমার ভিসা, পাসপোর্ট সেটা নেসেসিটি? তার কারণ হচ্ছে সেই দেশেরও কিছু অধিকার, কিছু আইন রয়েছে। আপনি যদি আমেরিকাতে যেতে চান তাহলে সেই দেশেরও কিছু আইন রয়েছে, এবং আপনি যদি ভারত থেকে যেতে চান তাহলে ভারতবর্ষেরও কিছু আইন রয়েছে। সুতরাং আমার যদি আজকে দেশের সরকার বা দেশের সংবিধান সেই আইনটা দিয়ে জিনিসটাকে নিশ্চিত না করে যে কিভাবে যাব, কতদিন থাকবো, তাহলে যেটা হবে যে এই ধরনের যাতায়াতের মধ্যে কিন্তু কোনো বাঁধ থাকবে না, এবং একটা অবৈধ যাতায়াত কিন্তু লেগেই থাকবে। আচ্ছা, মানে এক্ষেত্রে রেস্ট্রিকশন একদমই তাই। যদি আমাদের আজকে কোনো পাসপোর্ট ভিসার কনসেপ্ট না থাকতো, তার মানে আমি আজকে চাইলে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যেতে পারি, পাকিস্তানে যেতে পারি, একদমই সেখানে কোনো ইল্লিগাল মাইগ্রেন্টস যারা, তাদেরকে আটকানোর কোনো জায়গা থাকবে না। দ্যাট ইজ ওয়াই এই রেস্ট্রিকশনগুলো থাকবে। ওকে ম্যাম, আমরা নেক্সট পার্টে আপনার সঙ্গে যাব ক্লাসে, তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।